শুভ সকাল সকলকে। কেমন আছো সবাই? আশা করি যে সবাই ভালো আছো। স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে প্রথমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে প্রথম ওরিয়েন্টেশন ক্লাস হিসেবে সাধারণ জ্ঞানের দিক নির্দেশনামূলক ক্লাসে সবাইকে স্বাগতম। তো সর্বপ্রথম বলে নিয়ে অতি দুঃখের সাথে একটা কথা বলতেই হচ্ছে যে আজকে আমাদের যে কোচিংয়ের যে আমাদের যে হেড অফিস, এখান থেকে তো আমরা ক্লাসগুলো ব্রডকাস্ট করে থাকি। আজকে দুর্ভাগ্যক্রমে বিদ্যুৎটা নাই, সকাল থেকে বিদ্যুৎ নাই এবং বিদ্যুৎটা দীর্ঘস্থায়ী সময় পর্যন্ত থাকবে না। তো সেক্ষেত্রে আশা করি যে আমার যদি লেখাগুলো বোর্ডে বোঝা যায় সেটাই হবে সব থেকে বড় পাওয়া তোমাদের জন্য। কজ আমার স্পিচটা যদি তোমাদের কাছে যে পৌঁছায় এবং আমার লেখা বোর্ডের লেখা যদি তোমরা দেখতে পারো সেটাই সব থেকে বেস্ট কিছু আজকের জন্য। তো প্রথমে আমি একটু তোমাদের কাছ থেকে যাচাই করতে চাই যে তোমরা আমার কথাগুলো ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, আমার কথা তোমাদের কাছে ঠিকঠাক যে পৌঁছাচ্ছে কিনা। আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা এটা একটু আমাকে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ। সেক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ যে আমার কথাটা তোমাদের শোনা এবং সেই সাথে অবশ্যই আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা এবং সেই সাথে আমার লেখাটা তোমরা দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক, সেই জিনিসটাই হবে আজকে সব থেকে বড় পাওয়া তোমাদের। কজ আমি প্রথমেই তোমাদেরকে বলে নিয়েছি যে আজকে আমাদের এখানে একটু বিদ্যুৎ বিভ্রান্তি রয়েছে, এই জন্য চেষ্টা করব তারপরও যতটুকু সম্ভব লাউডলি কথা বলার জন্য এবং যাতে করে এবং যা কিছু আউটলাইন আজকে ক্লাসে দেওয়া হবে সেগুলো তোমাদের জন্য এবং আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং অন্যান্য যে গুচ্ছ পদ্ধতির পরীক্ষাতে তোমরা যাচ্ছ সেখানে দেখবে যে এই বিষয়গুলো থেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করে যে জিনিসগুলো পাওয়া গেছে সেগুলো থেকেই আজকে তোমাদের বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে আউটলাইন করার চেষ্টা করব এবং সেই ক্ষেত্রে তোমাদের খাতাতে নোট করে নেওয়াটা একটা বড় গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করি আমি আজকে। তো সেক্ষেত্রে প্রথমে আমি একটু জানতে চাই যে তোমরা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, একটু জানাও কমেন্টসে। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা এটা একটু জানাও, তাহলেই হবে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ জানানোর জন্য যে হ্যাঁ শুনতে পাচ্ছ। তো যেহেতু প্রথমেই বলে নিয়েছি যে একটু বিদ্যুৎ প্রবলেম আছে, এই কারণে হয়তো তোমাদের ব্রডকাস্টে একটু ঝামেলা হইতে পারে, তারপরেও আমরা চেষ্টা করবো সেটা ওভারকাম করার জন্য। তো প্রথমেই শুভেচ্ছা বিনিময়ের মাধ্যম হিসেবে প্রথম 2 মিনিট তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি কে কোথা থেকে আমাদের লাইভে অ্যাটেন্ড করতেছো, আজকের এই লাইভ ক্লাসে কে কোথা থেকে অ্যাটেন্ড করতেছো একটু জানাও যে কে কোথা থেকে অ্যাটেন্ড করতেছো। ভিডিও ব্রডকাস্টিংয়ে যে সমস্যাটা ছিল আশা করি থাকবে না, তারপরেও যদি সমস্যায় যে কোনো ধরনের সমস্যা বোধ মনে করলে সাথে সাথে একটু জানাই দিলে সেটা রিকভার করার চেষ্টা করব। আর প্রথমেই বলে নিয়েছি আজকের ক্লাসটি হবে তোমাদের জন্য মানে অন্যরকম একটি ক্লাস, যেটা হলো তোমার আগামীতে অ্যাডমিশনের ক্ষেত্রে কোন কোন টপিকসগুলো তোমাকে পড়তে হবে খুব ভালো করে, কোন কোন দিকগুলো তোমাকে বিবেচনায় রাখতে হবে বা কোনগুলো একটু লো ইম্পর্টেন্ট একটু লেস ইম্পর্টেন্ট দিকে যাবে। সেক্ষেত্রে প্রথমেই থেকে বেস্ট একটু খাতা নেওয়া আর
এই বিষয়টাতে ঢিলামি করো না, কারণ এগুলো তোমাদের জন্যই, আর তোমরাই এর ফলটা পাবে। সো আমি মনে করি যে যারা ফল প্রত্যাশী, যারা ভালো কিছু করার জন্য স্বপ্ন দেখে, তাদের জন্যই কিন্তু আমাদের এই স্বপ্ন পূরণের আয়োজন। যে স্বপ্ন পূরণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং, এটা তোমরা শুনেছো এবং এখন তোমরা এখানে সরাসরি ক্লাসে যুক্ত হচ্ছ। সো এক্ষেত্রে আমি মনে করি যে এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। তো সেক্ষেত্রে আজকে আমাদের যে অ্যানাউন্সমেন্ট ছিল যে আজকে সাধারণ জ্ঞানের উপরে তোমাদেরকে আউটলাইন করে দেব, এবং সেক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলিগুলো তোমাদেরকে আউটলাইন করে দেওয়া হবে, এবং সেগুলো তোমরা খাতাতে নোট করে রাখলে তোমাদের জন্য সব থেকে বেস্ট হবে যে আগামীতে তোমরা যখন দেখবে যে কোনো প্রশ্ন ব্যাংক বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে কোন কোন প্রশ্নগুলো এসছে, ঠিক সেই আলোকেই আজকের সিলেবাসটা তোমাদেরকে প্রণয়ন করব। সেক্ষেত্রে আমার বোর্ডের লেখাগুলো যদি নাও দেখা যায়, আমার যে সাউন্ড বা আমার যে কথাগুলো তোমাদের কাছে যে পৌঁছাচ্ছে তার উপর ভিত্তিতে আমি একটু পজ দিয়ে দিয়ে কথাগুলো বলবো। সেক্ষেত্রে তোমরা লিখে নিলে তোমাদের জন্য সব থেকে বেস্ট কিছু হবে আজকের জন্য। তো আমরা প্রথমেই বলে নিয়েছিলাম যে জনিত কারণে এই সমস্যার ভিতরে আজকে তোমাদের ক্লাসটা করতে হবে। তারপরও তোমরা যে সাথে আসো এবং তোমরা কমেন্টস বক্সে উৎফুল্লভাবে আমাদের সাথে যোগদান করতেছো, সেজন্য আমি খুবই খুশি এবং প্রথমেই তোমাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাতে চাই। তো অনেকেই জানিয়েছো বিভিন্ন লোকালয় থেকে তোমরা ক্লাসে আসছো বা ক্লাসে জয়েন্ট হয়েছো, সেক্ষেত্রে সবাইকে ধন্যবাদ। আর দ্বিতীয়ত, তোমরা যে যে এলাকা থেকে এসছো বা যে যেখান থেকে আজকের লাইভ ক্লাসে অ্যাটেন্ড করছো বা জয়েন করছো, তাদেরকে একটা কথা বলে রাখি যে তোমার ভূমণ্ডলে বা তোমার আশেপাশে যা কিছু আছে ঐতিহাসিক, সেটা হইতে পারে ঐতিহাসিক কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক কোনো স্থাপনা বা ঐতিহাসিক যে কোনো কিছু, বা তোমার জেলা সম্পর্কিত যে কোনো ধরনের জ্ঞান, সেটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা প্রথমে মনে রাখবে যে তোমার জেলা, তোমার বিভাগ, এই দুইটা জিনিসও তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। সাপোজ আমি যদি ধরি গাজীপুর, তো গাজীপুরের কথা বললে কিন্তু অবশ্যই বলতে হবে কাপাসিয়ার কথা, তাজউদ্দিনের কথা, তাই না? এই যে তোমাদের ইতিহাস, এগুলা গাজীপুর চৌরাস্তায় যে তোমার হলো স্বোপার্জিত স্বাধীনতা এবং আব্দুর রাজ্জাকের যে ভাস্কর্য, সেগুলোও কিন্তু তোমাদের জন্য একটা বড় পাওয়া, যে তোমরা অ্যাডভান্টেজগুলো পাচ্ছ, যে তোমার অলরেডি তোমার রিজিওনালি যে ব্যাকআপগুলো আছে সাধারণ জ্ঞানের, দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় এই ধরনের প্রশ্ন হয়ে থাকবে, বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোতেও এই ধরনের প্রশ্ন হয়েছিল যে এই স্থাপনাটি কোথায় অবস্থিত, বা বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন। সেক্ষেত্রে যে গাজীপুরের আসো, তার ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় অ্যাডভান্টেজ। আবার দেখো, যদি বলা হয় যে ঝিনাইদহ জেলার কথা, সেখানে কি বাংলাদেশের সব থেকে বেশি তুলা উৎপাদন হয়, যে এই রিজিয়ন থেকে আসতো তার জন্য একটা বড় পাওয়া। আবার দেখো, বরিশালের কথা বললে বাংলাদেশের সাক্ষরতার হার সব থেকে বেশি কোন জেলায়? বরিশাল জেলায়। আবার যদি বিভাগে চিন্তা করা হয় যে বাংলাদেশের সব থেকে বেশি সাক্ষরতার হার কোন বিভাগে? বরিশাল বিভাগে। জন্মহার কম কোন বিভাগে? বরিশাল বিভাগে। সিলেট বিভাগে জন্মহার একটু বেশি, কিন্তু শিক্ষার হারটা কম। এই যে দেখো, একটা মোটামুটি এক্সচেঞ্জেবল একটা ব্যাপার এখানে কিন্তু ঘটে গেছে, যে সিলেট জেলাতে শিক্ষা হার কম, জন্মহার বেশি। আবার বরিশাল বিভাগে শিক্ষার হার বেশি এবং জন্মহার কম। এই যে ব্যাপারগুলো, এগুলো হলো রিজিওনালি তোমরা পেয়ে থাকতেছো। যে সূর্য সেনের কথা বলতে হয়, প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা বলতে হয়। আবার আমি যদি এই ক্ষেত্রে পুরো বাংলাদেশের 64 জেলা এখন আলোকপাত করতে থাকি, দেখবে যে সবারই জেলা কোনো না কোনোভাবে গুরুত্বপূর্ণ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নে এই ধরনের প্রশ্ন মাস্ট, যে তোমার অঞ্চল ভিত্তিক যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আছে, কি স্থাপনা আছে, এবং অবশ্যই তোমার পার্শ্ববর্তী বা তোমার আশেপাশের অঞ্চলে বা জেলাতে যে ধরনের নদ নদী প্রবাহিত হচ্ছে, সেগুলোও অনেক গুরুত্বপূর্ণ। যেমন আসতেই পারে যে তোমার হলো সাপোজ কুমিল্লার দুঃখ বলা হয় কোন নদীকে, আসতেই পারে পরীক্ষাতে, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা নদী। কারণ গোমতী নদীতে কোনো জোয়ার ভাটা হয় না, এই জন্য বন্যা হলে এটা হলো সব থেকে বড় দুঃখের কারণ হয়ে যায় কুমিল্লা অঞ্চলের মানুষের জন্য। ঠিক তেমনি যদি আমি বাংলাদেশের উত্তরাঞ্চলের কথা বলি, যে তোমার হলো রাজশাহী, বগুড়া, নওগাঁ এবং এই সাথে সিরাজগঞ্জ, এবং এই প্যাটার্নের যে অঞ্চলটা প্রতি বছর ফারাক্কাবাদের পানির চাপের কারণে আমাদের এই অঞ্চলটাতে বন্যা হয়ে থাকে। দেখো যে রিজিওনালি একটা অঞ্চল এক এক ধরনের হয়ে থাকে, কোনোটা তোমার স্থল থেকে একটু উঁচু, কোনোটা স্থল থেকে সমপরিমাণে আছে, কোনোটা সমুদ্র সমতল থেকে একটু উঁচুতে অবস্থান করবে। তো এই ক্ষেত্রে যে ব্যাপারগুলো, যে তোমার যে রিজিওনাল প্যাটার্ন, ভূতাত্ত্বিক গঠন এবং এই অঞ্চল ভেদে যা কিছু আছে, সবই তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা?
সাউন্ডের সমস্যা হচ্ছে ভাই, একটু সাউন্ডটা চেক দিন। না, সাউন্ডের সমস্যা হচ্ছে জানিয়েছো, এজন্য ধন্যবাদ। যে চেষ্টা করব যে সাউন্ডটা ঠিক করার জন্য, এবং আগামীতে সমস্যা হলে অবশ্যই সাথে সাথে জানিয়ে দিবে। তো এখানে অনেকেই অনেক জায়গা থেকে অ্যাটেন্ড করছো, সো এক্ষেত্রে সবার জেলা না বললে তোমাদের হয়তো খারাপও লাগতে পারে। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে সবার জেলা এখানে আসলে আমার এখন বলা সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আমার যে কয়টা জেলার কথা মনে হলো সে কয়টা জেলা তোমাদেরকে বললাম। এই উল্লেখপূর্বক জেলাসমূহের পুরাতন নাম, বর্তমান নাম, এটাও কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো এক্ষেত্রে তোমাদের এই বিষয়টাও মাথায় রাখতে হবে যে উল্লেখপূর্বক যে বাংলাদেশের স্বাধীনতা পূর্বে 19টি বৃহত্তর জেলা ছিল। এটা প্রথমে মনে রাখো যে স্বাধীনতা পূর্বে 19টি বৃহত্তর জেলা ছিল। যে বৃহত্তর জেলা, এক একটা জেলার সাথে দেখা যাচ্ছে 4টি 5টি সাব জেলা ছিল, এবং সেগুলো স্বাধীনতার পরে কি হয়েছিল, এই বৃহত্তর জেলা থেকেই কিন্তু আজকের এই বাংলাদেশের 64টি জেলা। এটা মনে রাখবা। এবং তোমরা যদি বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ শুনে থাকো, অবশ্যই শোনার কথা। বাঙালি জাতীয়তাবাদ এবং বাঙালি জাতির জনক তিনি কিন্তু খুব ভালো করে উল্লেখ করেছিলেন তার 7ই মার্চের ভাষণ, যে 3টি বিভাগ ছিল বাংলাদেশের স্বাধীনতা পূর্ব সময়ে। তিনি খুব ভালোভাবে সেই 3টি বিভাগের নাম উল্লেখ করে দিয়েছিলেন। একটু সবাই এই জিনিসগুলো মাথায় রাখবা যে স্বাধীনতা পূর্ব আমাদের দেশে কয়টি বিভাগ ছিল, বর্তমানে কয়টি বিভাগ আছে, সর্বশেষ বিভাগ কি। অবশ্যই সর্বশেষ বিভাগ কি, ময়মনসিংহ। এবং প্রস্তাবিত একটা বিভাগ বাংলাদেশে হতে যাচ্ছে, তোমরা হয়তো জানো, আর না জেনে থাকলেও জেনে নাও, সেটা হলো পদ্মা বিভাগ। যারা ফরিদপুর অঞ্চল এবং গোপালগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী এই অঞ্চলটাতে যারা বসবাস করো তারা হয়তো এটা খুব ভালোভাবে জানো যে আগামীতে বাংলাদেশে একটি বিভাগ হতে যাচ্ছে। সেটা হলো প্রস্তাবিত যে বিভাগটি রয়েছে সেটা হলো পদ্মা বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই তোমার হলো, যদি তোমার 100% ইফোর্ট দিতে হয় যে সব ধরনের সাধারণ জ্ঞানের সাথে আবার 20% রিসেন্ট কোশ্চেন বা সাম্প্রতিক কোশ্চেনের উপর তোমার অনেক বেশি গুরুত্ব দিতে হবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নটাই হলো এমন যে 70 or 80% থাকে বেসিক থেকে এবং 20% থাকে সাম্প্রতিক বা রিসেন্ট কোশ্চেন থেকে। সো সেই ক্ষেত্রে তোমার এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে তোমার হলো বাংলাদেশের যে নতুন প্রস্তাবিত যে জেলা, তোমাদের পরীক্ষার আগে যদি ওটা প্রস্তাবিত ঘোষণা হয়ে যায় সেক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ হবে। এবং অবশ্যই বলে রাখা ভালো যে এই গত সপ্তাহের একটা বড় আলোচিত যে বিষয় সেটা হলো জো বাইডেন, আমেরিকার বর্তমান 46তম প্রেসিডেন্ট। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আমেরিকা যুক্তরাষ্ট্রে কি হয়েছে, 59তম নির্বাচন হয়েছে, এবং এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে কি, জো বাইডেন, যিনি আমেরিকার 46তম এবং সব থেকে বয়স্ক একজন প্রেসিডেন্ট। এই জিনিসটাও অনেক ভালোভাবে মাথায় রাখতে হবে। এবং এক্ষেত্রে যে জিনিসগুলো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে সেটা হলো যে জো বাইডেন কোন দল থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন, বা জো বাইডেন এর পূর্বে কোন অঙ্গরাজ্যের সিনেটর ছিলেন। এবং আর যে বিষয়গুলোর প্রতি অতিরিক্ত খেয়াল দিতে হবে সেটা হলো জো বাইডেন সরকারের অন্যান্য যে মন্ত্রিপরিষদের মধ্যে প্রথম যে আমেরিকায় প্রথম শব্দটা হচ্ছে কিসের, তো যেটা বলছিলাম আর কি, যে জো বাইডেন এবং তার যে রাজনৈতিক দল হয় 20 মে, মনে পড়ে তোমাদের নাম কি ছিল, আমপান। এটা অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ইতিহাসে বিগত সালে সর্বোচ্চ গতিসীমায় এই ঘূর্ণিঝড়টি হয়ে থাকে। সো এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে এবং পরিবেশ নিয়ে কাজ করে। সো বি ইউনিটেও তোমরা যখন বি এবং ডি ইউনিটে তোমরা যখন ভর্তি পরীক্ষা দিবে, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা কিন্তু এর মধ্যে চলে আসবে। তো এক্ষেত্রে যে 20 মে 2020 আমাদের দেশে যে অতি উচ্চ মাত্রার যে ভূমিকম্পটি হয়েছিল সেটির নাম কি, যে ঘূর্ণিঝড়টি হয়েছিল সেটি ছিল কি, আমপান। তো এই আমপান হলো একটি থাই শব্দ, এর অর্থ এবং সবকিছু এগুলো সবই গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয় যে বিষয়টি বাংলাদেশের জন্য না, শুধু পুরো বিশ্বে বর্তমান যে একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমরা আছি, কোভিড-19 খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোভিড-19 এখান থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে, এটা শিওর থাকো যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, জাহাঙ্গীরনগর বা আদার্স যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বা গুচ্ছ পদ্ধতিতে যখন পরীক্ষা দিবা, দেখবা যে কোভিড-19 থেকে একটা কোশ্চেন মাস্ট। এখন এক্ষেত্রে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, প্রথমে গুরুত্বপূর্ণ হলো কোভিড-19 কোথা থেকে উৎপত্তি হয়েছে।
তো চীনের উহান প্রদেশ, তো এটা হলো উৎপত্তি স্থান। কত তারিখে প্রথম কোভিড-19 রোগী শনাক্ত হয়? 31 ডিসেম্বর 2019। এই যে ব্যাপারগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে 31 ডিসেম্বর 2019 প্রথম কোভিড-19 রোগী শনাক্ত হয় চীনের উহান প্রদেশে। দ্বিতীয় যে ব্যাপার, যে চীনের বাইরে প্রথম কোভিড-19 বা করোনা রোগী শনাক্ত হয় কোন দেশে? থাইল্যান্ড। এবং এরপরে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের বাংলাদেশ নিয়ে। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত বা কোভিড-19 রোগী শনাক্ত হয় কত তারিখে? 8 মার্চ 2020। এটা খুবই গুরুত্বপূর্ণ যে 8 মার্চ 2020 বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এবং তোমরা এখনো হয়তো জেনে থাকবে যে বাংলাদেশে প্রতিদিনই করোনা আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা যাচ্ছে। আর এই করোনার কারণেই কিন্তু তোমরা আমাদের থেকে অনেক দূরে আসো। তা না হলে ঠিকই দেখা যাচ্ছে যে তোমরা আমাদের থেকে দূরে থাকতে না, তোমরা আমাদের খুব সহাবস্থানে এসে কাছাকাছি থেকে আমাদের এই গাইডলাইন বা আমাদের এই ব্যাপারগুলো আমাদের এই স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে পেয়ে থাকতে। তো সেক্ষেত্রে তোমাদের এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এর সাথে কোভিড-19 নামকরণ করে কোন সংস্থা? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ তুমি যদি এই কোভিড নিয়ে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল দুইটা টপিকসই মিলাও তাহলে কিন্তু এটা গুরুত্বপূর্ণ এবং এটা ইন্টারন্যাশনালের একটা পার্ট, যে কোভিড-19 নামকরণ করেন কোন সংস্থা? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 19 এর নামকরণ করেন। সো এই যে পুরো বাংলাদেশ এবং পুরো বিশ্ব জুড়ে যে প্যান্ডেমিক সিচুয়েশন বর্তমানে চলছে, সেই বিষয়টি কিভাবে আসলো, কে নামকরণ করলো, কোথা থেকে উৎপত্তি, বা সেই উৎপত্তি স্থানের বাইরে কোন দেশে প্রথম এটি আক্রান্ত শনাক্ত করা যায়। দ্বিতীয়ত বাংলাদেশ, যে বাংলাদেশে প্রথম রোগী শনাক্ত এবং সেক্ষেত্রে বর্তমান কোভিড-19 পরিস্থিতি কি। কারণ তোমাদের যেহেতু রিটেন পরীক্ষা আছে, আমি বারবার বলে দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে একটা বড় অংশ হয়ে দাঁড়াবে কোভিড-19। আমার কথাটা পরে মিলিয়ে নিও, কারণ আলোচিত উল্লেখ্য ঘটনাবলী যেগুলো হলো স্টুডেন্টরা পুঁথিগত বিদ্যা থেকে পায় না, নিজের মেধা খাটিয়ে করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তোমরা দেখবা যে রিটেন বা লিখিত পরীক্ষায় তোমাদের বসতে হচ্ছে, সেক্ষেত্রে কোভিড-19 একটা বড় ভূমিকা রাখবে। এটা মাথায় রেখো এবং আমার কথা তখন মিলে নিতে পারবে। কারণ পুঁথিগত বিদ্যার বাইরে দিয়ে তোমাদের কাছ থেকে কিছু নিয়ে আসাই হলো টিচারদের কাজ, যে তোমরা কতটুকু আইডিয়া বা তোমরা কতটা ইনফরমেটিভ, তোমরা কতটা তথ্য সম্ভব একটা উপস্থাপনা দিতে পারো খাতার মধ্যে, সেই বিষয়টাই কিন্তু টিচারদের সব থেকে বড় কাম্য একটা ব্যাপার হবে। সো এক্ষেত্রে কোভিড-19টা অবশ্যই লিখিত পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে এবং অন্যান্য যে বিষয়াবলী আছে বাংলাদেশের সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। ইন্টারন্যাশনালি যদি বলতে হয় নাগোর্নো কারাবাখ অঞ্চল এবং নাগোর্নো কারাবাখ নিয়ে বলতে হবে, কারণ নাগোর্নো কারাবাখ যে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে একটা ছিটমহল, সেটা নিয়ে যে সমস্যা, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক যে সমস্যাগুলো চলতেছে এখন বর্তমানে, সেই জিনিসটা কিভাবে হলো, কিভাবে এর উত্তরণ সম্ভব, বা তোমার মতে এর উত্তরণের পিছনে কোন ধরনের জটিলতা কাজ করে, এগুলোই কিন্তু লিখিত পরীক্ষার জন্য প্রশ্ন প্যাটার্ন। সো প্রথমেই বলে নিয়েছিলাম যে আমি আজকে তোমাদেরকে একটা আউটলাইন দিব, তো সেক্ষেত্রে অবশ্যই আউটলাইন দিব। তো প্রথমে একটু তোমাদের কমেন্টসগুলো দেখে নিই। আচ্ছা, আমি তোমাদের কাছে একটা খুবই সহজ একটা প্রশ্ন করতে চাই, খুবই সহজ একটা প্রশ্ন, যেহেতু করোনা বা কোভিড-19 নিয়েই কথা হচ্ছে। সেটা হলো করোনা বা কোভিড-19 এর অর্থ কি? এটা তো একটা ইংরেজি ওয়ার্ড, কিন্তু এর অর্থটা কি? মনে করো যে কোভিড-19 এর অর্থ কি, মিনিং অফ কোভিড-19, এটা কি তোমরা জানো? জানলে আমাকে একটু জানাও, দেখি তোমাদের কি অবস্থা, জানো কত দূর পৌঁছে। এর বাংলা অর্থটা কি বা এটার অর্থ কি? কোভিড-19 এর অর্থ কি? অনেকেই অ্যান্সার করছো। এর মধ্যে মহিবুর রহমান বলছে যে পুষ্প মুকুট, হ্যাঁ। অনেকে বলতেছে মুকুট গ্রন্থ।
অনেকে কমেন্টস করতেছো এই কোচিংটা কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য? আমাদের স্পেশাল ফোকাসটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভাই। আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই ব্যাপারটা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন প্যাটার্ন, যেভাবে প্রশ্ন হবে সেই আলোকে আমরা চেষ্টা করি, এবং সেই আলোকে তোমাদের সিলেবাস প্রণয়ন, তোমাদের সব কিছু, তোমাদের পড়াশোনা A to Z ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। এবং এই সিলেবাস ফলো করলে, এই সিলেবাস কভার করলে অন্যান্য বিশ্ববিদ্যালয় গুচ্ছ পরীক্ষাতেও তোমার অনেক কাজে দিবে। এটা হলো সেকেন্ডলি আমরা বলবো। কিন্তু প্রথম আমাদের যে কথা, কোনো অপশন নেই, প্রথম কথাই হলো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার। সো এই ক্ষেত্রে দ্বিতীয় কোনো মতবাদ নেই। তবে এখানে যে সিলেবাসটা তোমরা আমাদের মাধ্যমে পেয়ে থাকবে, যে সিলেবাসটা তোমরা ফলো করে আগামীতে বিভিন্ন ভর্তি পরীক্ষা বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে বসবে, সেক্ষেত্রে এই সিলেবাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের তুলনায় প্যাসর, অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সবারই একটা স্বপ্ন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। সেক্ষেত্রে যারা ফার্স্ট টাইমার তারা লাকিলি একবারই চান্স পাবে, সেকেন্ড টাইমারদের জন্য কোনো সুযোগ নাই। সো এক্ষেত্রে তোমাদের কথাটা আমি যেহেতু কমেন্টস বক্সে দেখলাম, সেক্ষেত্রে তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিলাম বিষয়টা, যে অবশ্যই আমাদের মেইন ফোকাস হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখো, ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার, যারা সেকেন্ড টাইমার এখানে আসো বলতেছো যে ভাইয়া সেকেন্ড টাইমারদের জন্য নিয়েও কিছু বলেন, আমি তোমাদেরকে একটু বলি যে ভাই, তোমাদের যে অন্যান্য জায়গায় যে প্রশ্নগুলো হবে, সেটা জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম এবং গুচ্ছ পদ্ধতির যে কোনো জায়গায়, এই সিলেবাসটাও কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো বেসিক যে সাধারণ জ্ঞানগুলো, বেসিক যে জেনারেল নলেজগুলো, সেগুলো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ সবার ক্ষেত্রেই। ফোকাসটা মেইনলি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। কোভিড-19 অর্থ হলো পুষ্প মুকুট, এবং এটাই হলো সব মানে সঠিক, যে পুষ্প মুকুট। একটু আলোচনা হয়ে গেল মাঝখানে কোভিড নিয়ে বা রিসেন্ট কিছু নিয়ে। তো আজকে যেহেতু প্রথমেই বলে নিয়েছিলাম, আসলে ক্লাসের যে আউটলাইনটা দিব সেটা নিয়ে এখন আমি ফিরে আসতে চাচ্ছি। সেক্ষেত্রে তোমরা সবাই অবশ্যই খাতাতে নোট করে নিবে, কারণ এই বিষয়গুলোই তোমাদের কিন্তু ঘুরে ফিরে পড়া লাগবে, যে এই বিষয়গুলো থেকেই প্রশ্ন প্যাটার্ন হয়ে থাকবে, এই বিষয়গুলো থেকেই বিভিন্ন ধরনের প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে আমার প্রিভিয়াস রিসার্চ যেটা বলে, রিসেন্টলি তোমাদের গত বছর বা বিগত বছরের যে প্রশ্নগুলো রিসার্চ করে যে বিষয়টা বলে বা যেই আউটলাইনটা তৈরি হয়েছে, সেটাই আমি তোমাদেরকে দিব, যে জাস্ট এগুলোই তোমাদের মেইন ফোকাসে রাখতে হবে, এগুলো সম্পর্কিত জ্ঞান মাথার ভিতর অনেক ভালোভাবে রাখতে হবে, এবং এই বিষয়গুলো নিয়েই তোমাদের স্টাডিটা করতে হবে। তাহলেই তোমাদের স্বপ্ন পূরণে, আমরা স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় তোমার পাশে থেকে, এবং তোমার স্বপ্ন পূরণে তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে। এটাই হলো সব থেকে বড় হিসাব। তো প্রথমেই আমি যেটা করব সেটা হলো লেখার চেষ্টা করব। এই লেখার পরে তোমরা যদি না বুঝতে পারো, আমি আশা করব যে আমার সাউন্ডটা তোমাদের কাছে খুব ক্লিয়ারলি পৌঁছাচ্ছে। সো সেক্ষেত্রে আমার সাউন্ড শোনার পরে তোমরা অবশ্যই সেটা খাতাতে নোট করে নিতে পারো, আর লেখা দেখতে পারলে বা লেখাতে কোনো সমস্যা না মনে হইলে অবশ্যই সেটা নোট করে নিলেই ভালো হবে। তো সর্বপ্রথম আসি বাংলাদেশ বিষয়াবলিতে। তোমরা জানো যে আমাদের যে বাংলাদেশ বিষয়াবলী, এখানে কিছু কিছু ভাগ আছে, কারণ তোমরা বিভিন্ন সিরিজ বই বা বিভিন্ন কিছু ফলো করে থাকো, সেক্ষেত্রে কিছু কিছু ভাগ আছে যেখান থেকে বেসিক্যালি প্রশ্নগুলো হয়ে থাকে। যেমন বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের যে প্রাগৈতিহাসিক যুগের যে ইতিহাস, দ্বিতীয় ব্যাপারটা হলো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের রাজনৈতিক ইতিহাস, এবং বর্তমান প্রেক্ষাপটের যে রাজনৈতিক ইতিহাস, এটা শুরু হয়েছে 1947 সালের দেশভাগের পরে। তারপরে যদি চিন্তা করা হয়, সব থেকে বড় একটা প্রশ্ন প্যাটার্ন বা সব থেকে বেশি প্রশ্ন যে জায়গা থেকে হয়ে থাকবে, সেটা হলো 1971 সালের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে। এখান থেকে দেখা যাবে একাধিক 3 থেকে 4টি প্রশ্ন আসবে বিভিন্ন উপায়ে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া। সো সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য, টিএসসির যে রূপকার, যে তোমার হলো বিভিন্ন ধরনের যে স্থাপনা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক,
সেগুলো সবই অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ তুমি পরীক্ষা দিতে যাচ্ছ কোথায়? প্রেসর অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা তোমার সর্বপ্রথম মনে রাখতে হবে। তো সেক্ষেত্রে আমার প্রথম যে আউটলাইন বিষয় সেটা আমি তোমাদেরকে একটু বলি, যে প্রথমেই যে জিনিসটা না বললেই নয়, বাংলাদেশের ভূপ্রকৃতি। আমার লেখা কি বোঝা যায়? তোমরা একটু জানাও যে ভাইয়া লেখা বোঝা যাচ্ছে না। লেখা না বোঝা গেলেও সমস্যা নেই, তোমরা একটু আমার সাউন্ড যদি ঠিক মতো পাও তাও একটু লিখে নাও কাইন্ডলি, কারণ এটাই তোমাদের আগামী দিনের জন্য সব থেকে বড় একটা আউটলাইন বা একটা বড় সিলেবাস হিসেবে কাজ করবে। সো এই জিনিসগুলোই তোমাদেরকে ভালো করে স্টাডি করতে হবে। বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের প্রাগৈতিহাসিক সময়কাল। এখন এখানে কিছু সাব ডিভিশন আছে, সেগুলো আমি একটু বলি। প্রাগৈতিহাসিক যে সময়কাল, সেখানে তোমার একবারে অনার্য থেকে শুরু করে বর্তমান যে আমরা এই যুগে পৌঁছেছি, তার আগে আমাদের যে ইতিহাস সম্পর্কিত বিভিন্ন ধরনের জ্ঞান ছিল, তার মধ্যে যে বিষয়টা তোমাদের ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা আমি বলি, যে পাল শাসনামল থেকে শুরু করে প্রথমেই হলো জানো যে অনার্য জাতি এবং অন্যান্য জাতিসত্তা, তারও পূর্বে মানুষ কি গুহাতে বসবাস করত, সভ্যতার যখন বিকাশ ঘটেনি সেসব ব্যাপারগুলো আছে ইন্টারন্যাশনালি। তোমরা ইন্টারন্যাশনাল যখন আউটলাইনটা করব তখন সেখানে কিন্তু সভ্যতা সম্পর্কিত জ্ঞান বলে দেওয়া হবে। তো পাল থেকে শুরু করে সর্বশেষ সেন বংশ, পাল থেকে বংশানুক্রমিক শাসন, বংশীয় শাসন, সেন বংশের লক্ষণ সেন, বিজয় সেন। তোমরা যারা মানবিক বিভাগের স্টুডেন্ট তারা খুব ভালো করে জানো যে 1203 সালে সর্বশেষ উপমহাদেশে বংশী শেষ হয় এবং ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিজয় করে স্বাধীন মুসলিম যুগের পত্তন করে। তো এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। পাল থেকে সেন বংশের যে সময়কাল এবং এর মধ্যে যা কিছু আছে সেটা এর মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে গোপাল, পাল বংশের যে প্রতিষ্ঠাতা গোপাল, ইনি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে মাৎসনাই বলে একটা শব্দ ছিল, তোমাদের লিখিত পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ, এই পাল বংশের শাসনাক্রম। কারণ হলো পাল বংশের পূর্বে যে সময়টা ছিল মাৎসনাই বলে যে ধারণা, যে মাৎসনাই জিনিসটা কি, যে মনে করো একটা পুকুরে বড় বড় মাছগুলো ছোট ছোট মাছগুলোকে ধরে ধরে খেয়ে ফেলতেছে, বা বড় বড় মাছগুলোর আক্রমণে ছোট ছোট মাছগুলো সেখানে বাঁচতে পারতেছে না, এইটাই হলো মূলত কি মাৎসনাই। ঠিক তেমনি ওই সময় এই শাসনামল, পাল শাসনামলের পূর্বে কি ছিল, যে এখানে অরাজকতা সৃষ্টি হয়, যে বেশি নিজেকে ক্ষমতাশীল মনে করতেছে, যার কাছে ম্যান পাওয়ার বেশি, যার কাছে একটু ক্ষমতা বেশি, সে কি করতেছে, যে সরাসরি অন্যদেরকে ডমিনেট করে চাপিয়ে রাখছে এবং রাজ্যের বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থার সর্বভর অধিকার সে গ্রহণ করতেছে। তো এই কারণেই সেই অবস্থার পরিত্রাণ হয় কার হাত ধরে? পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। এবং এটা রিটেন পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, যে বাংলার যে একটা ইতিহাসে, প্রাগৈতিহাসিক ইতিহাসের মধ্যে একটা জিনিস ছিল, সেটা হলো যে পাল বংশ বা মাৎসনাই সম্পর্কে তুমি কি জানো? 2 মার্কসের, 3 মার্কসের বা 5 মার্কসের একটা টিকা কিন্তু আসতেই পারে। সো এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পরীক্ষার জন্য কিন্তু বাংলাদেশের ইতিহাস, অভ্যুত্থান, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো পাল থেকে সেন, এটা খুব ভালো করে পড়তে হবে। দেন বংশানুক্রমিক শাসনের পরে বাংলায় সুলতানি যুগটা, সুলতানি যুগ। দেন মুঘল, এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ মুঘল বংশটা। তুমি জানো যে আমাদের উপমহাদেশের যে শাসন ব্যবস্থা, সেখানে মুঘল আমলের শাসন ব্যবস্থা মোটামুটি উপমহাদেশে অনেক কিছুকে কি করে, ঐতিহাসিক রূপ ধারণ করতে। এবং বর্তমান পরিস্থিতিতে আমরা মুঘলদের অনেক কিছু গল্পেও শুনে থাকি, যে মুঘল আমলে 1 টাকায় 8 মণ ধান পাওয়া যেত, বা মুঘল আমলে এটা হয়তো। এবং মুঘল বংশের যে প্রতিষ্ঠাতা সম্রাট বাবর, সেটাও অনেক গুরুত্বপূর্ণ। এবং এর সাথে মুঘলদের বিতাড়িত করার পরে উপমহাদেশে যে শাসন ব্যবস্থার মধ্যে চলে আসলো ব্রিটিশ শাসন ব্যবস্থা। কত সালে? 1957 সালে, 1757 সালে এরা ক্ষমতায়, বা এরা জোর দখল করে উপমহাদেশ দখল করে সিরাজউদ্দৌলাকে হারানোর মাধ্যমে। দেন 1947 সাল পর্যন্ত এদের
যে ব্রিটিশ শাসন আমাদের উপমহাদেশে প্রায় 200 বছর বলা হয়, 190 বছরে যে ব্রিটিশ শাসনকাল সময়কাল 1757 থেকে 1947 সাল, এই টাইম লাইনটা অনেক গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে যা কিছু ঘটে গেছে ব্রিটিশ আমলে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমি প্রথমে একটু বলে রাখি 1757 সালে কি ঘটে, পলাশির যুদ্ধ। 1764 সালে কি ঘটে, বক্সারের যুদ্ধ। দেন 1793 সালে লর্ড চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। দেন 1835 সালে উপমহাদেশে প্রথম ইংরেজি শিক্ষার প্রচলন ঘটে। দেন 1857 সালে খুব গুরুত্বপূর্ণ সিপাহী বিদ্রোহ হয়। দেন 1858 থেকে 1861 কি হয়, উপমহাদেশে নীল বিদ্রোহ হয়। দেন যদি আমি আসি 1885 সালে ভারতীয় উপমহাদেশে ভারতের সর্বপ্রাচীন যে রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ইতিহাসের টাইম লাইনটা, যে 1757 থেকে 1947 সালের মধ্যে ঘটে যাওয়া যে ঘটনাবলীগুলো। 1885 সালে ভারতীয় উপমহাদেশের সর্বপ্রাচীন যে রাজনৈতিক দল কংগ্রেস প্রতিষ্ঠা লাভ করে 1885 সালে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং দেন তারপরে যদি আমরা আসি, তারপরে আমাদের যে বিংশ শতাব্দীতে প্রথম উল্লেখযোগ্য ঘটনা ছিল বঙ্গভঙ্গ। 1905 সালে যে বঙ্গভঙ্গটা হয়, এটা একটা অনেক বড় উল্লেখপূর্বক এবং অনেক বেশি গতানুগতিক ধারার মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বঙ্গভঙ্গ হয় কত সালে, 1905 সালে। বঙ্গভঙ্গের সময় ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ লর্ড কে ছিলেন বা ব্রিটিশ প্রধান কে ছিলেন, লর্ড কার্জন। দেন বঙ্গভঙ্গ হওয়ার পরে বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। তারপরে 1913 সালে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর উনি গীতাঞ্জলি কাব্যের জন্য যে নোবেল পুরস্কার লাভ করলেন। তারপরে চলে আসে সরাসরি 1919, 20, 21 সালে লখনৌ চুক্তি। 19 সালে 20 সালে হয় কি, 1920 সালে অসহযোগ আন্দোলন। মহাত্মা গান্ধীজির যে আন্দোলনটা ছিল ভারতীয় উপমহাদেশে অসহযোগ আন্দোলন নামে পরিচিত। তারপরে যদি সরাসরি আমরা আসতে চাই, এর মধ্যে উল্লেখপূর্বক আরো অনেক কিছু আছে, যেমন 1856 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক কি বিধবা বিবাহ আইন রদ করা। তারপরে রাজা রামমোহন রায়ের মাধ্যমে যে বিভিন্ন সংস্কার হয়েছিল, বা ওয়ারেন হেস্টিংস। এবং এর মধ্যে সব থেকে বড় যে ব্যাপারগুলো, উপমহাদেশে অনেক কিছুই কিন্তু ব্রিটিশরা করে গেছে, যেমন তোমার রেল লাইন প্রতিষ্ঠা, পুলিশি ব্যবস্থা, মুদ্রা, ডাক ব্যবস্থা, এই যে এত কিছু অনেক আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়ে গেছে, আমাদেরকে অনেকভাবে ডমিনেট করেছে, কিন্তু আমাদেরকে কিন্তু সব অনেক কিছুর সাথে পরিচয় করে দিয়ে গেছে। আমাদের অবদানটা একটু হলেও আছে। তারপরে ব্রিটিশ কলোনি ভেঙে আমাদের উপমহাদেশে সর্বপ্রথম 1947 সালে কি হয়, দেশ ভাগ। একটা প্রশ্ন, সময় ভারতীয় উপমহাদেশের প্রথম গভর্নর কে ছিলেন? দেশ ভাগের সময় ভারতীয় উপমহাদেশের প্রথম গভর্নর কে ছিলেন? দিস ইজ দ্য কোশ্চেন ফর ইউ। এবং তোমরা আমাকে একটু কমেন্টস বক্সে জানাও যে দেশ ভাগের সময় ভারতীয় উপমহাদেশের বা ভারতের প্রথম গভর্নর কে ছিলেন। এটাই হলো প্রশ্ন, যে তোমরা এই প্রশ্নটার উত্তরটা একটু কমেন্টসে জানাও। ফোনটা সাইলেন্ট করে দেন ভাই, পুট পুট করে কি মেসেজ আসে। তোমরা একটু কমেন্টসে উত্তর জানিয়ে দাও যে দেশভাগের সময় আউটলাইন দিয়ে এদিকে 10টা বেজে যাচ্ছে, ইয়ে করা আছে, 20টা প্রশ্ন গোল দেওয়া আছে, এগুলো প্রশ্ন করতে পারো। তোমার ব্রিটিশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বশেষ বীজ উৎপাদেয়
নতুন নতুন শস্য বীজ শস্য দানার মাধ্যমে হাইব্রিড কেন্দ্রিকতা কেন্দ্র করে বাংলাদেশের বেশি পরিমাণ যে জায়গাটা অবদান ম্যানুফ্যাকচারিং, বাংলাদেশের শিল্প কারখানা। আচ্ছা, বাংলাদেশের শিল্প তো আন্তর্জাতিক যে বিষয়গুলো বলবো খুব দ্রুত দ্রুত তোমরা নোটটা করে নাও। তারপরে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, রাজনৈতিক আঞ্চলিক বিভিন্ন